আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আমাদের অর্থনীতির আজকের চতুর্থ ক্লাস। আজকের টপিক হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থার সমস্যার সমাধান। এটা নিয়ে আমরা কথা বলবো। এরপরে আমরা কথা বলবো হচ্ছে ইসলামী অর্থব্যবস্থা কি। ইসলামী অর্থব্যবস্থা সম্পর্কিত আমরা বিভিন্ন কিছু জানবো। ইসলামী অর্থব্যবস্থা, এরপরে আমরা জানবো ইসলামী অর্থব্যবস্থা কিভাবে উৎপাদন হয়, ইসলামী অর্থব্যবস্থার উৎপাদন পদ্ধতি কি, ধনতান্ত্রিক ও নির্দেশমূলক অর্থব্যবস্থা। এই দিয়ে আমরা দুইটা পড়েছিলাম ক্যাপিটালিস্টিক অ্যান্ড কমার ইকোনমিক। একটা ধনতান্ত্রিক আর একটা সমাজতান্ত্রিক, এই দুটো অর্থব্যবস্থার মধ্যে পার্থক্য কি এটা আমরা জানবো। আর আরো জানবো বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা কেমন। এতটুকুই আমাদের আজকের, পরে এতটুকুই আমরা আগামী ক্লাসে আমার বেশটি সামষ্টিক অর্থনীতি সহ অন্য অন্যান্যগুলো আলাপ আলাপ আলোচনা করব। তো কি ঠিক আছে, তাহলে আমরা শুরু করতে পারি। আহ মিশ্র অর্থ ব্যবস্থা, এটা কত ক্লাসে পড়েছিলাম, মিশ্র অর্থ ব্যবস্থার সমস্যার সমাধান। এখন দেখো, আমরা জানি একটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, আর একটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। এই দুইটা অর্থ ব্যবস্থা আছে। আর আরেকটা হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা। মিশ্র অর্থ ব্যবস্থা দুই রকমের হয়। মিশ্র অর্থ ব্যবস্থা আবার দুই রকম। একটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, এইটা দুইটা মিলাইয়া মিশ্র। আরেকটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা আছে, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা আছে, এবং ইসলামী অর্থ ব্যবস্থা আছে। এই তিনটা অর্থ ব্যবস্থা মিলিয়ে মিশ্র অর্থ ব্যবস্থা। এই দুই ধরনের মিশ্র অর্থ ব্যবস্থা দেখা দেয়। এখন আমরা এখানে যে আলাপ আলোচনা করছি, এটা মিশ্র অর্থ ব্যবস্থার ধনতান্ত্রিক আর সমাজতান্ত্রিক এই দুইটাই এখানে দেখানো হয়েছে। শুধুমাত্র ধনতান্ত্রিকটা আর সমাজতান্ত্রিক মিলিয়ে যে মিশ্র হয়, সেটা নিয়ে এখানে কথা বলা হয়েছে। তো দেখো, এখানে যে সমস্যা সমস্যা থাকে, মিশ্র অর্থ ব্যবস্থা যদি কোনো সমস্যা থাকে, এই সমস্যা কিভাবে সমাধান করবা। এখানে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা একটা থাকে, আর একটা থাকে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। এই ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার যে দুর্বল দিকগুলো আছে, এই দুর্বল দিকগুলো আমরা পরিহার করব। এটার যে দুর্বল দিক আছে, আমার কণ্ঠটা আজকে একটু খারাপ। এটা দুর্বল দিক যেগুলো আছে, সেই দুর্বল দিকগুলো আমরা পরিহার করব। শুধুমাত্র ধনতান্ত্রিকের ভালো দিক বা সবল দিক যেটা আছে আমরা সেটা গ্রহণ করব। সমাজতান্ত্রিকের ভালো দিক বা সবল দিক যেটা আছে আমরা সেটা গ্রহণ করব। ওকে, উৎপাদন পদ্ধতি কিভাবে হবে? এক নম্বর আছে উৎপাদন পদ্ধতি। উৎপাদন পদ্ধতি, দেখো মিশ্র অর্থ ব্যবস্থায় কি দ্রব্য কোন পরিমাণ উৎপাদন হবে, কার জন্য উৎপাদন হবে, কিভাবে উৎপাদন হবে। এটা যেমন এটা সরকারি এবং বেসরকারি পর্যায়ে দুইভাবেই হয়। সরকারি পর্যায়ে হয় এবং বেসরকারি পর্যায়ে দুইভাবেই হয়। সরকার যেমন কেন্দ্রীয়ভাবে পরিকল্পনা করে কোন দ্রব্য কতটুকু উৎপাদন করতে হবে, ঠিক একই রকম কোম্পানিগুলো, বিভিন্ন কোম্পানি বা কারখানাগুলো আছে, তারাও চিন্তা করে কখন কোন দ্রব্য উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করব। এটা কি শ্রম শ্রম মূলক উৎপাদন পদ্ধতি নাকি মূলধন নিবিড় উৎপাদন পদ্ধতি, এই দুই পদ্ধতির ভিতরে কোন পদ্ধতি উৎপাদন করব, সেটা নিয়ে তারা কেন্দ্রীয় পরিকল্পনা সাজায়। তো রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ খাতগুলো দেখো, রাষ্ট্রের জন্য যে গুরুত্বপূর্ণ খাতগুলো আছে, এগুলো সরকারি নিয়ন্ত্রণে থাকে। রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ খাত আমরা আগের ক্লাসে বলছিলাম। রাষ্ট্রের জন্য কি গুরুত্বপূর্ণ খাত? রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ খাত হচ্ছে যেমন বিদ্যুৎ। বিদ্যুৎ ব্যবস্থা কিন্তু বেসরকারি পর্যায়ে যদি ছেড়ে দেওয়া হয়, এটা কিন্তু মানুষকে জিম্মি করার একটা সম্ভাবনা থাকে। যে বেসরকারি পর্যায়ে ছেড়ে দেওয়া হলো, মানুষকে জিম্মি করে ফেললো। এই মানে বেশি দামে বিদ্যুৎ বিক্রয় করার সম্ভাবনা থাকে। তো এই বিদ্যুৎ, পানি, যেমন ওয়াসা, তারপর রেলওয়ে, এগুলা সরকারি গুরুত্বপূর্ণ যে খাতগুলো আছে। আবার অস্ত্র উৎপাদন, এই অস্ত্র উৎপাদন কিন্তু সরকার চাইলেই বেসরকারি খাতে ছেড়ে দিতে পারে না। এটা সরকারি খাতেই সরকারকে সরকারিভাবেই অস্ত্র উৎপাদন করতে হয়। তো খাতগুলো সরকারি নিয়ন্ত্রণে রেখে অন্যগুলো, আর বাকি যেগুলো আছে নর্মাল বিষয়গুলো, এগুলো বেসরকারি বা ব্যক্তি খাতে ছেড়ে দেওয়া হয়। এরপরে আমরা আসি বন্টন ও ভোগ। এখানে কিভাবে বন্টন হবে এবং কিভাবে ভোগ হবে। এখানে বন্টন কি, কোন পদ্ধতিতে বন্টন হবে দেখো। বন্টন ও ভোগ, উৎপাদনের উপাদান ও সম্পাদন বা সরকারি যেমন মালিকানা থাকে, বেসরকারি খাতে দুইভাবেই এখানে ব্যবস্থা থাকে, দুইটা কর্তৃত্বই লক্ষ্য করা যায়। সরকারি উদ্যোগের যে বন্টন ব্যবস্থা গ্রহণ করা হয়, তার লক্ষ্য থাকে সামাজিক নিরাপত্তা। সরকার শুধু উৎপাদন বন্টন করে সামাজিক নিরাপত্তার জন্য। যেমন সার,
সার কিন্তু বেশিরভাগই অল্প কিছু একটা বা দুইটা কারখানা বেসরকারি খাতে, আর বেশিরভাগ কারখানায় সার কারখানা দেখা যায় যে সরকারি খাতে বিদ্যমান রয়েছে। কেন সরকারি খাতে বিদ্যমান? কারণ সার কৃষকের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কৃষক যখন উৎপাদন করবে তখন সারের দাম যদি বৃদ্ধি পায়, তাহলে কৃষক সঠিকভাবে উৎপাদন করতে পারবে না। সামাজিক নিরাপত্তা এখানে একটা গুরুত্বপূর্ণ, সামাজিক নিরাপত্তা দরকার আছে। শ্রমিকের ন্যূনতম জীবনমান নিশ্চিত করা, তারপর দারিদ্র দূরীকরণ। শ্রমিকের ন্যূনতম কতটুকু বেতন পাইলে শ্রমিক একজন সে মাসে প্রতি মাসে চলতে পারবে, তার ফ্যামিলি নিয়ে চলা চলতে পারবে, সেটা ন্যূনতম জীবন মান যেটা দরকার হয় সেটা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তারপর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, এটা হচ্ছে আয় বৈষম্য হ্রাস করা। আয় বৈষম্য যে থাকে সেটা হ্রাস করার জন্য সরকার বিনিয়োগ ও বন্টন করে থাকে। আচ্ছা, বেসরকারি বন্টন, বেসরকারি কি করে? অন্যদিকে বেসরকারি হচ্ছে মুনাফা উদ্দেশ্য, মুনাফার উদ্দেশ্যে পরিচালিত হয়। মুনাফা অর্জন করাই তার প্রধান উদ্দেশ্য। বেসরকারি বন্টনের ক্ষেত্রে মুনাফাকে প্রধান উদ্দেশ্য বিবেচনা করা হয়, তার মূলত সে উৎপাদন কার্যক্রম পরিচালনা করে, তাকে মুনাফাকে প্রধান টার্গেট করে। সুযোগ পেলেই দেখো, সুযোগ পেলেই পুঁজিবাদীরা ভোক্তাকে জিম্মি করে অস্বাভাবিক মুনাফার চেষ্টা করে। সুযোগ পেলে যদি সুযোগ পায়, ভোক্তাকে জিম্মি করে অস্বাভাবিক মুনাফার চেষ্টা করে থাকে। যেমন দেখা যাচ্ছে যে সরকার কি করলো, বেসরকারি খাতে উৎপাদন করতে দিল, আমদানি করতে দিল বা উৎপাদন করতে দিল। যেমন সয়াবিন তেল সরকার বেসরকারি খাতে আমদানি করতে দিল। এখন কি করলো তারা, কম দামে সয়াবিন করলো, 5টা কোম্পানিকে তারা সয়াবিন আমদানির লাইসেন্স প্রদান করলো বা এলসি প্রদান করলো। তারা সয়াবিন আনার পরে তারা নিজেদের ভিতরে একটা সিন্ডিকেট তৈরি করলো। সিন্ডিকেট তৈরি করে তারা আনছে 120 টাকা করে বা 100 টাকা করে, ওটাকে 200 টাকা, 220 টাকা, 250 টাকা, 250 টাকা তারা বিক্রি করার চেষ্টা করা শুরু করলো। তাহলে নিজেদের ভিতরে একটা সিন্ডিকেট করলো, এই সিন্ডিকেটের মাধ্যমে তারা বেশি অতিরিক্ত মুনাফা লাভের চেষ্টা করলো। তো এরকম চেষ্টা করতে পারে, এসব ক্ষেত্রে সরকার হস্তক্ষেপ করে থাকে। তবে রাষ্ট্র মনোভাবাপী সিন্ডিকেট চক্রকে নিয়ন্ত্রণের চেষ্টা করে থাকে, এটা এখানে বলা হয়েছে। ভোগের ক্ষেত্রে এই ব্যবস্থায় ভোক্তা নিয়ন্ত্রিত স্বাধীনতা ভোগ করে। ভোক্তা স্বাধীনতাও ভোগ করে, ব- আম, কিন্তু নিয়ন্ত্রিত স্বাধীনতা ভোগের ক্ষেত্রে এখানে যেমন গণতান্ত্রিক অর্থ ব্যবস্থায় যেমন ভোক্তা অসীম স্বাধীনতা ভোগ করে, কিন্তু এইখানে স্বাধীনতা ভোগ করে, কিন্তু সেই স্বাধীনতাটা থাকে নিয়ন্ত্রিত। তবে ধনতন্ত্রে ন্যায় এই অর্থ ব্যবস্থাতে উৎপাদন সিদ্ধান্ত গ্রহণের প্রধান পছন্দকে, আচ্ছা, গ্রহণে ভোক্তার পছন্দকে প্রাধান্য দেওয়া হয়। যেমন ধনতন্ত্রে যেভাবে ভোক্তা যেটা ইচ্ছা করলেই কিনতে পারে, এখানেও ভোক্তার পছন্দকেই বেশি প্রাধান্য দেওয়া হয়। ভোক্তা যে কোনো কিছু, তার যেটা দরকার, যখন যেটা দরকার তখন সে সেটা বাজার থেকে কিনতে পারে। কিন্তু এখানে আবার সরকার নিয়ন্ত্রণ থাকে অবশ্যই। আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে ইসলামী ইকোনমি বা ইসলামী অর্থ ব্যবস্থা। ইসলামকে বলে ইসলামিক দ্য কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। আচ্ছা, এটা বলা হয়ে থাকে যে পবিত্র কোরআনে মানব জীবনের সকল সমস্যার সমাধান নিহত আছে। তো ইসলামী অর্থ ব্যবস্থাটা মূলত হচ্ছে ইসলামী নিয়ম কানুন, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এই যে নিয়ম কানুনের মধ্য দিয়ে এই অর্থ ব্যবস্থাটা পরিচালিত হয়। পবিত্র কোরআনে ঘোষণা করা হয়েছে যেমন তোমাদের জন্য ব্যবসাকে হালাল করা হয়েছে, তোমাদের জন্য ব্যবসাকে হালাল করা হলো। আর রিবা শব্দের অর্থ হচ্ছে সুদ। এই সুদকে হারাম করা হয়েছে, নিষিদ্ধ করা হলো। তোমাদের জন্য ব্যবসা হালাল, কিন্তু সুদ কি হারাম। এখানে রিবা অর্থ সুদ। ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা শরীয়তের ভিত্তিতে সুদ বর্জিত অর্থনৈতিক ব্যবস্থা, এখানে সুদ থাকবে না। সুদের পরিবর্তে তারা কর্জে হাসানা থাকবে। কর্জে হাসানা হচ্ছে বিনা সুদে ঋণ প্রদান করা, এটা কর্জে হাসানা থাকবে। আল্লাহর নির্দেশিত এ পথে মানুষ উৎপাদন, বিনিময়, বন্টন, ভোগ প্রভৃতি অর্থনৈতিক কার্যাবলী সম্পাদন করবে। ইসলামী অর্থব্যবস্থা একটি, এটাই মূল কথা। ঠিক আছে, আমরা পরে অংশে যাই। ইসলামী অর্থব্যবস্থা জ্ঞানের উৎস। এই যে ইসলামী অর্থব্যবস্থা পরিচালিত হবে, সেটা কোন বই থেকে, কোন নিয়ম নীতি, কোন নীতি অনুসারে পরিচালিত হবে, সেখানে 4টা মূল মূল উৎস আছে। 1 নম্বর আছে পবিত্র কোরআন, 2 নম্বরে সুন্নাহ বা হাদিস। পবিত্র কোরআন অনুসারে এটা পরিচালিত হবে। কোরআন তো এটা তোমরা জানো এবং বুঝো, এবং সুন্নাহ বা হাদিস, এটা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের কথা, কাজ, মৌনসম্মতি, এটা হচ্ছে সুন্নাহ বা হাদিস। আমরা 6টা হাদিস গ্রন্থ জানি, সেই হাদিস যেগুলো আছে অর্থনৈতিক সম্পর্কিত, সেগুলো অনুসারে চলবে। ইজমা, এই ইজমা হচ্ছে কোনো কিছু, এটা ইসলামিক ইজমা হচ্ছে আহ, এটা
ইজমা এবং কিয়াস, এই কিয়াস হচ্ছে, ইজমা হচ্ছে পরবর্তীতে যারা আছে, যেটা কোরআনে নাই, হাদিসে নাই, কিন্তু ইসলামিক মনীষীরা, বিভিন্ন মনীষীরা যেটা ব্যাখ্যা প্রদান করা হয়েছে, ব্যাখ্যা প্রদান করে দিয়ে গেছেন, সেটা হচ্ছে ইজমা। আর কিয়াস হচ্ছে ইসলামিক মনীষীরা কোনো ব্যাখ্যা প্রদান করে দিয়ে যান নেই, বর্তমানে যদি কোনো সমস্যা হয় তখন সবাই সমস্ত আলেমরা একত্রিত হয়ে ওইটার যে ব্যাখ্যা প্রদান করেন, ওটা হচ্ছে কিয়াস। তাহলে কোরআন, হাদিস, ইজমা এবং কিয়াস, এই আমরা চারটা পেলাম, এটা মূল উৎস। তারপর আসি ইসলামী অর্থ ব্যবস্থার মূল নীতি, প্রিন্সিপাল অফ ইসলামিক ইকোনমি। আচ্ছা দেখো, ইসলামী অর্থনীতি নিম্নলিখিত এই 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 মূলনীতিগুলো আছে। এক নম্বরে মূলনীতি কি আছে? সম্পদের মালিকানা একমাত্র আল্লাহর। সম্পদের সমস্ত মালিকানা, এই পৃথিবী, যত বিশ্ব ব্রহ্মাণ্ড যা কিছু আছে, সমস্ত কিছুর মালিক আল্লাহ। মানুষ শুধুমাত্র আমানতদার। তোমার কাছে আমি 1,000 টাকা রাখলাম, যে এটা আমি একটু পরে নিব, তাহলে এটা মালিক কিন্তু তুমি না, মালিক আমি, তুমি আমানতদার। ঠিক একই রকম সম্পদের একমাত্র মালিক আল্লাহ, মানুষ হচ্ছে আমানতদার। তারপর 2 নম্বর হচ্ছে সম্পদ উপার্জন ও ভোগের ক্ষেত্রে হারাম হালালের পার্থক্যকরণ। সম্পদ উপার্জন করবা, এখানে ঘুষ বা দুর্নীতির মাধ্যমে উপার্জন করতে তুমি পারবা না, এটা হারাম। আবার হালাল ভাবে তোমাকে উপার্জন করতে হবে, তোমাকে পরিশ্রম করে উপার্জন করতে হবে। এই হালালটা উপার্জন করতে পারবা, কিন্তু হারামটা উপার্জন করতে পারবা না। এই হালাল এবং হারামের পার্থক্য থাকতে হবে। হালালটা গ্রহণ করা যাবে, হারামটা করা যাবে না। 3 নম্বর হচ্ছে জাকাত, ওসর জিজিয়া। জাকাত, জাকাত হচ্ছে বাৎসরিক প্রতি বছর একটি নির্দিষ্ট পরিমাণ, সেটা হচ্ছে 7.5 তোলা স্বর্ণ, 52.5 তোলা রূপা, 7.5 তোলা স্বর্ণ, বা 52.5 তোলা রূপা, বা সেই পরিমাণ মূল্যের সম্পদ যদি কারো কাছে 1 বছর বিদ্যমান থাকে, তাহলে এখানে যে টাকাটা আসবে, যে দামটা আসবে, সেই দামের 2.5%, 2.5%, অর্থাৎ অর্থাৎ 100 টাকায় 2.5 টাকা। আর 1,000 টাকা যদি হয় তাহলে 25 টাকা। এই 25 টাকা তোমাকে জাকাত ফান্ডে দিয়ে দিতে হবে। ঠিক আছে, এটা জাকাত। ওসর, এবার সামনে 2 নম্বরটা আছে ওসর নিয়ে। ওসর কি? ওসর হচ্ছে, যেমন ধরো তুমি এখনো জমি চাষ করবা, এই জমিতে তোমার যে ধান হবে বা ফসল হবে, এই ফসলের ওসর শব্দটা আষাঢ়া থেকে। আষাঢ়া মানে 10। এই 10 ভাগের 1 ভাগ তোমাকে সরকারকে দিয়ে দিতে হবে, বা এই যে যে পরিমাণে উৎপাদন হয়েছে, সেই 10 ভাগ 1 ভাগ যে তোমার ফসল উৎপাদন হয়েছে, সেই ফসল অথবা ফসলের দাম তোমাকে সরকারকে দিয়ে দিতে হবে। এটা হচ্ছে ওসর। ওসরে পরে আসে আপনার জিজিয়া। এখন দেখো, মুসলমানরা তো জাকাত দিল, তারপরে জিজিয়া। এখন দেখো তাহলে যারা ওই ওই রাষ্ট্রে, ইসলামিক রাষ্ট্র মনে করো, ওই রাষ্ট্রে তো অন্য ধর্মাবলম্বী মানুষও আছে, তারা কি দিবে? তারা কি জাকাত দিবে না? তারা হচ্ছে নিরাপত্তা কর। জিজিয়া হচ্ছে নিরাপত্তা কর। ওই দেশে যে তারা বসবাস করতেছে, এই বসবাসের জন্য তাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণ কর দিতে হবে, ট্যাক্স দিতে হবে ওই দেশের সরকারকে, যেটাকে জিজিয়া বা নিরাপত্তা কর বলা হয়। তারপর উত্তরাধিকার আইন বাস্তবায়ন। এই যে উত্তরাধিকার আইন আছে, কোরআন হাদিসের যে উত্তরাধিকার আইন আছে, 14 জন সম্পদ পাবে, এই কে কি পরিমাণ সম্পদ পাবে, ছেলে কতটুকু পাবে, মেয়ে কতটুকু পাবে, মা কতটুকু পাবে, বাবা ছেলে ছেলে কত, বাবা কতটুকু পাবে। এই উত্তরাধিকার আইনে কোরআন হাদিস যেটা বলা আছে সেটা বাস্তবায়ন করতে হবে। তারপরেরটা আসো, সুদ ঘুষ। এই দেখো, সুদ ঘুষ মজুদদারি শোষণ জুলুম এগুলো থাকতে পারবো না। সুদ থাকতে পারবো না, এটা আগেই বলা হয়েছে। ঘুষ থাকতে পারবো, ঘুষ খাওয়া যাবে না, ঘুষ থাকতে পারবো না। মজুদদারি, মজুদদারি সম্পদ মজুদ করে তুমি মনে করো, একটা সিজন আসলো, আলুর সিজন বা পেঁয়াজের সিজন, তুমি বাজারের সমস্ত অর্ধেক পেঁয়াজই তুমি নিজে টাকা টাকা আছে কিনে ফেলছো। কিনা তারপর তুমি বাজারে যখন পেঁয়াজের সংকট দেখা দেবে, পেঁয়াজের যখন সংকট দেখা দিবে, তখন মানে যোগান কমে যাবে। যোগান কমলে চাহিদা সমান থাকবে, তখন দাম বেড়ে যাবে। দাম বেড়ে যাওয়ার ফলে মানুষ কি করবে? বেশি দামে ওই পেঁয়াজ কেনার চেষ্টা করবে, তখন তুমি মার্কেটে পেঁয়াজ ছেড়ে দিলা। এটা হচ্ছে মজুদদারি, এটা করা যাবে না। মজুদদারি করা যাবে না। শোষণ করা যাবে না, অন্যকে শোষণ করে জুলুম 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 করা যাবে না। জুলুম শব্দের অর্থ, আরবি শব্দ, এটা হচ্ছে অত্যাচার, নির্যাতন করা যাবে না কারো উপর, জুলুম অত্যাচার বা নির্যাতন করা যাবে না। আমরা পরে আসি, ইসলামী অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য কি।
আহ, আগেই বলছি ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখানে কি কি বৈশিষ্ট্য আছে আমরা একটা একটা নিয়ে আলোচনা করব। এক নম্বর আছে ইসলামের শরীয়ত। এখানে সবকিছু ইসলামের শরীয়ত অনুসারে চলবে। এই বস্তু ইসলামের শরীয়ত অনুযায়ী পরিচালিত হয়। পবিত্র কোরআন ও হাদিসের মৌলিক নির্দেশনার ভিত্তিতে মানে কোরআনে যেটা আছে, হাদিসে যেটা আছে, তারপরে যদি কোরআন হাদিসে যদি এটা কোনো সমস্যা সমাধান সরাসরি না পাওয়া যায়, তখন ইজমা এবং কিয়াসের ভিত্তিতে আলাপ আলোচনার মাধ্যমে এটা করতে হবে। 2 নম্বর হচ্ছে সম্পদের মালিকানা। এখানে সম্পদের ওইটা আগেই বলছি যে আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ। মানুষ হচ্ছে শুধুমাত্র তার আমানতদার। তারপর হারাম এবং হালালের বিধান। এখানে হারাম এবং হালালের বিধান বিদ্যমান থাকে। কোনটা হারাম, কোনটা হালাল। যেমন হালাল ভাবে উপার্জন করতে হবে, জিনিস গ্রহণ করা যাবে না। ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, অবৈধ পন্থায় আয় করা যাবে না। এটা হচ্ছে হালাল হারামের বিধান বিদ্যমান থাকে। সম্পদের বন্টন। সম্পদের বন্টন এখানে একই রকম কথাবার্তা আছে। অর্থ ব্যবস্থা, ন্যায় বিচার, ইনসাফ ভিত্তিক বন্টনের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু জাকাত থাকবে, জাকাত আগেই ব্যাখ্যা করেছি। ওসর থাকবে, এটাও ব্যাখ্যা করেছি। জিজিয়া থাকবে, এটাও আমি আগে ব্যাখ্যা করেছি। জিজিয়া কি? অমুসলিমদের উপরে যে নিরাপত্তা কর দেওয়া হবে সেটা হচ্ছে জিজিয়া। এখন এই যে খারাজটা কি? খারাজ, যেমন দেখো এখানে আছে জাকাত। ওসর, ওসর দিল যারা মুসলিম তারা দিল ওসর, ঠিক আছে। আর জাকাত, ওসর দিল এবং তার সাথে কি দিল? জাকাত দিল। জাকাত দিল এবং ওসর দিল মুসলিমরা। কিন্তু এই জিজিয়া হচ্ছে যে জাকাত দেওয়া হবে, এই জাকাতের পরিবর্তে হিন্দু অন্য ধর্মাবলম্বী যারা আছে সেটা দেবে জিজিয়া। জাকাতের পরিবর্তে আসবে জিজিয়া। আর ওসর, এখন মুসলমান তো জাকাতও দিল, আবার ওসরও দিল, কিন্তু এই ওসরের পরিবর্তে অন্য ধর্মাবলম্বী যারা আছে তারা যেটা দিবে সেটা হচ্ছে খারাজ। খারাজ হচ্ছে ওসরের পরিবর্তে, অর্থাৎ তার যে জমি আছে ওই জমি চাষাবাদ করলে ওখানে যে পরিমাণ ফসল উৎপাদন হবে তার একটা নির্ধারিত অংশ দিয়ে দিতে হবে সরকারকে। এটা হচ্ছে খারাজ। এরপর আমরা পড়বো শ্রম নীতি বাস্তবায়ন। কিভাবে শ্রম নীতি বাস্তবায়ন হবে? এখানে বলা হয়েছে, একটা হাদিসে আছে যে শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার মজুরি পরিশোধ করো। এটা কঠোরভাবে শ্রম শোষণ নিষিদ্ধ করা হয়েছে। এরপর আমরা আসি সামাজিক নিরাপত্তা। এখানে ইসলামী অর্থব্যবস্থার সামাজিক নিরাপত্তা খুব গুরুত্ব দেওয়া হয়েছে। অসহায়দের, সম্বলহীনদের, ঋণী, তাদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে। জাকাতের টাকা দিয়ে তাদেরকে সহযোগিতা করতে হবে, সহযোগিতা করা করা যাবে। এমনকি তুমি জাকাত দিবা, জাকাতের সাথে 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 তোমাকে অন্য অন্য দান সদগাও তোমাকে করতে হবে অতিরিক্ত তোমার সওয়াবের আশায়। এটা আর কি। অপচয় বা বিলাসের সমর্থন নেই। এখানে অপচয় করা যাবে না, কোনো কিছুই অপচয় করা যাবে না, এবং বিলাসজাত দ্রব্য মানে ব্যবহার করা যাবে না। বিলাসের থেকে সমর্থন করা হয় না, এখানে অপচয় করা যাবে না। যেমন তোমরা মানে তোমরা খাও এবং পান করে কিন্তু অপচয় করো না। আহ, এটা অপচয় করা যাবে না এবং বিলাসিতাকে সমর্থন করা যাবে না। আর সুদ মুক্ত অর্থ ব্যবস্থা, এটা আগে বলা হয়েছে। এখানে অর্থ ব্যবস্থা থাকে সম্পূর্ণ সুদ মুক্ত, সুদের কোনো ব্যাপার থাকবে না। সুদের পরিবর্তে যেটা থাকবে সেটা হচ্ছে কর্জে হাসানা থাকবে, ঠিক আছে। কর্জে হাসানা হচ্ছে বিনা সুদে কাউকে ঋণ প্রদান করা যাবে, এটা বিনা সুদে ঋণ প্রদান, এটা হচ্ছে কর্জে হাসানা। এরপর আমরা আসি ইসলামী অর্থব্যবস্থা বিশ্লেষণ করলে আরো কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এক নম্বর হচ্ছে ইসলামী উত্তরাধিকার আইনের বাস্তবায়ন। এটা আগে কথা বলছি, ইসলামী উত্তরাধিকার কি? কর্জে হাসান একটু আগে বললাম। মৌলিক চাহিদা পুরো মানুষের জীবনে যতগুলো মৌলিক চাহিদা আছে, খাদ্য, অন্ন, খাদ্য তো অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এগুলো হচ্ছে মৌলিক চাহিদা, মৌলিক প্রয়োজন। এগুলা মিটাতে হবে। মানুষের মানুষের উন্নতির সাথে নৈতিক বৈষয়িক উন্নতির সাথে মানুষের যে বৈষয়িক সম্পত্তির উন্নয়ন, টাকা পয়সার উন্নয়ন, আর্থিক উন্নয়ন, এর সাথে সাথে তো নৈতিক উন্নয়ন করতে হবে, তাকে নীতি এবং নৈতিকভাবেও উন্নতি লাভ করতে হবে, ঠিক আছে। ইসলামী রাষ্ট্রের অমুসলিম নাগরিক, ইসলামী রাষ্ট্রে যারা অমুসলিম নাগরিক আছে, ইসলামী রাষ্ট্রে অমুসলিম নাগরিকদের স্বার্থ সংরক্ষণ করতে হবে। অন্য ধর্মের যে নাগরিক আছে তাদের তাদের স্বার্থ সংরক্ষণ করতে হবে। এরপরে আমরা আসি ইসলামী অর্থ ব্যবস্থার উৎপাদন ব্যবস্থা কি রকম, এটা নিয়ে আমরা এখন কথা বলি। উৎপাদন ব্যবস্থা কিভাবে হবে? এখানে প্রথম উৎপাদন হচ্ছে হালাল জিনিস উৎপাদন করা যাবে, কিন্তু হারাম জিনিস উৎপাদন করা যাবে না। আহ কোরআন হাদিসের আলোকে উৎপাদন প্রক্রিয়া পরিচালনা করতে হবে।
বেসরকারি উদ্যোগকে সমর্থন জানায় ইসলামী অর্থ ব্যবস্থা, কিন্তু কোনো জুলুম করা যাবে না। তবে ওই যে আগেই বলছিলাম, তবে যেসব ক্ষেত্রে ব্যক্তি উদ্যোগ অনগ্রসর সেখানে রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ করা হয়। যেখানে ব্যক্তি উদ্যোগ অনগ্রসর সেখানে রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ করা হবে। যেমন রেলওয়ে, রেলওয়ে ব্যক্তি চাইলেই রেলওয়ে রেল রেল তারা চালু করতে পারবে না। এখন এই রেল ব্যবস্থা তা ব্যক্তি চাইলেই একটা পদ্মা সেতু তৈরি করে দিতে পারবে না। এখানে সরকারকে তো এটা তৈরি করে দিতে হবে, ঠিক আছে। ব্যক্তি উদ্যোগ যেখানে একটা কারখানা, সামান্য একটা কারখানা, প্লাস্টিকের কারখানা বা অন্য যে কোনো একটা কারখানা, এটা ব্যক্তি উদ্যোগে করা যেতে পারে। কিন্তু বৃহৎ আকারের যে বড় কারখানা, বৃহৎ আকারের যে প্রকল্প, এই প্রকল্পগুলো ব্যক্তি উদ্যোগে, যে মেট্রো রেলের মতো প্রকল্প, এটা ব্যক্তি উদ্যোগে সম্ভব নয়, সেটা সরকার করবে। এখানে যেমন এখানে একটা কথা বলা আছে, হালাল হারাম তো থাকবেই, এর সাথে আয়, উদ্ধৃত আয়, যেমন সরকারের যে উদ্ধৃত আয় সেটা জনগণের ভিতরে ভাগ করে দিতে হবে, সরকার পরিচালনায় ব্যবহার করা যাবে। জাকাত, সদকা, ওই যে বলছিলাম না, জাকাত দিতে হবে, জাকাতের পাশাপাশি সদকাও দিতে হবে। সদকা হচ্ছে অতিরিক্ত যেটা দান করা হয় সেটাকে সদকা বলা হয় জাকাতের পরে। এটা করতে হবে। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ধনতান্ত্রিক ও নির্দেশমূলক অর্থ ব্যবস্থার মধ্যে পার্থক্য। আমরা জানি, ওইখানে পড়ছিলাম যে দুই ধরনের অর্থ ব্যবস্থা, একটা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা আর একটা হচ্ছে নির্দেশমূলক অর্থ ব্যবস্থা। ধনতান্ত্রিকটা তো জানি, আর নির্দেশমূলক হচ্ছে সোশ্যালিস্টিক বা কমান্ড ইকোনমিক, এটা বলা হয়ে থাকে। তো ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, এটা নিয়ে আমরা আগে পড়ছিলাম, আগে পড়লেও আমরা এখানে কিছু কোটেশন দেখি। এক নম্বরে আছে ধনতান্ত্রিক, এক নম্বরে আছে কি আছে, ধনতান্ত্রিক অর্থনীতিতে উৎপাদন ক্ষেত্রে উদ্যোক্তাকে ভূমিকা প্রাধান্য দেওয়া হয়। এখানে উদ্যোক্তাই মূল, বেসরকারি খাতে এখানে উৎপাদন করা হয়। অন্যদিকে নির্দেশমূলক অর্থনীতিতে রাষ্ট্রীয় উদ্যোগে উৎপাদন কার্যক্রম পরিচালিত হয়। এখানে বেসরকারিভাবে কোনো কিছু পরিচালিত হয় না। ওই দেশের যত সম্পদ আছে সমস্ত সম্পদের মালিক হচ্ছে ওই রাষ্ট্র, কেন্দ্রীয় কর্তৃপক্ষ। তো এখানে এখানে দেখো রাষ্ট্রীয় উদ্যোগে উৎপাদন কার্যক্রম পরিচালিত হয়। এখানে উদ্যোক্তার কোনো ভূমিকা নেই, উদ্যোক্তা নিজের থেকে কোনো কিছু উৎপাদন করতে পারে না। 2 নম্বর হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, ভোগের ক্ষেত্রে ভোক্তা স্বাধীন। এখানে ভোক্তা তার কাছে টাকা আছে, সেটা দিয়ে, অর্থ আছে, অর্থ দিয়ে যখন যা কিছু সে কিনতে পারবে। ভোগের ক্ষেত্রে ভোক্তা এখানে সম্পূর্ণ স্বাধীন। কিন্তু নির্দেশমূলক অর্থ ব্যবস্থা, ভোগের ক্ষেত্রে ভোক্তা স্বাধীন নয়, এখানে ভোক্তা স্বাধীন নয়। ভোগের ক্ষেত্রে নির্দেশমূলক ভোক্তা চাইলেই যে কোনো পণ্য সে ভোগ করতে পারবে না। সরকার তাকে ভোগ করার জন্য যেটা দিবে, যে অধিকারটুকু তাকে দিবে, সেটাই তাকে ভোগ করতে হবে। তাকে যে বাড়িটা বরাদ্দ করবে সেই বাড়িতে তাকে থাকতে হবে। তার জন্য যে খাবারের ব্যবস্থা করবে সেই খাবার তাকে খেতে হবে। এটা হচ্ছে নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। আমরা 3 নম্বরে আসি। 3 নম্বর বলা আছে, ধনতন্ত্রের সম্পদের ব্যক্তি মালিকানা থাকায় ও সম্পদের বন্টনে এখানে দেখো, ধনতন্ত্রে যেহেতু ব্যক্তি মালিকানা থাকে, এখানে কিন্তু সম্পদের বৈষম্য দেখা যায়। কেউ ধনী, কেউ মধ্যবিত্ত, কেউ নিম্নবিত্ত, কেউ মিসকিন, মানে একদম নিম্নবিত্ত এরকম। তো এরকম সম্পদের বৈষম্য দেখা যায়, এটা এটা ধনতন্ত্রে দেখা যায়। কিন্তু সমাজতন্ত্রে কিন্তু এই সম্পদের বৈষম্য দেখা যায় না। এখানে বলা হয়েছে যেমন নির্দেশমূলক অর্থ ব্যবস্থায় শ্রমিকের কাজের পরিমাণ গুণ অনুযায়ী বন্টন পরিচালিত হয়। আয় বন্টনে কিছুটা অসমতা লক্ষ্য করা যায়। অল্প অসমতা লক্ষ্য করা যায়, যে বেশি কাজ করতে পারে সে একটু বেশি আহ, টাকা পয়সা পায়, কিন্তু সামান্য। কিন্তু আবার সরকার সকলের জন্য কিছু বিষয় আছে, মৌলিক প্রয়োজন বিষয়গুলো আছে, সকলের জন্য সমানভাবে সরকার বরাদ্দ করে দেয়। এরপর আসো, গণতান্ত্রিক অর্থ ব্যবস্থায় সুষম উন্নয়ন সাধিত হয় না, অসম উন্নয়ন হয়। দেখো ঢাকা শহরে অনেক বেশি উন্নয়ন হয়ে যাচ্ছে, কিন্তু গ্রাম অঞ্চল তেমন একটা উন্নত হচ্ছে না। রাস্তাঘাটগুলো এখনো কাঁচা, মানুষ কাদা কাদা পরে চলাচল করে। এটা অসম উন্নয়ন দেখা যায়। পক্ষান্তর নির্দেশমূলক অর্থ ব্যবস্থায় সুষম উন্নয়ন সাধিত হয়, দেশের সমস্ত জায়গায় সুষমভাবে সমানভাবে উন্নয়ন সাধিত হয়। এবার 5 নম্বরে আসি আমরা, গণতান্ত্রিক অর্থ ব্যবস্থা অবাধ প্রতিযোগিতা ভিত্তিক। এখানে দেখো একাধিক, এখানে কর্তৃপক্ষ, গণতান্ত্রিক অর্থ ব্যবস্থায় একাধিক ফার্ম থাকে বা শিল্প থাকে, একাধিক ফার্ম থাকে। তারা বাজারে প্রতিযোগিতা করে, কে সর্বনিম্ন মূল্য উৎপাদন করতে পারবে, কে সর্বোচ্চ মুনাফা অর্জন করতে পারবে, কম দামে মানসম্পন্ন পণ্য বিক্রি করতে পারবে। এটা নিয়ে তাদের ভিতরে একটা অবাধ প্রতিযোগিতা দেখা যায়। কিন্তু নির্দেশমূলক অর্থ ব্যবস্থায়
এই অবাধ প্রতিযোগিতা অনুপস্থিত, এখানে এই অবাধ প্রতিযোগিতাটা দেখা যায় না। নির্দেশমূলক যেহেতু সমাজতান্ত্রিক ভাবে পরিচালিত হয়, সরকার যে জিনিস যতটুকু উৎপাদন করতে বলে জনগণকে ঠিক ওইটুকুই উৎপাদন করতে হয়, বা কর্তৃপক্ষ ওটা উপর থেকে নির্দেশ আসে সেই অনুসারে তারা ওই বাস্তবায়ন করে, নির্দেশ বাস্তবায়ন করে। সেটা হচ্ছে নির্দেশমূলক অর্থ ব্যবস্থা। তারপর দেখো, পরেরটা আছে গণতান্ত্রিক অর্থ ব্যবস্থায় মুষ্টিমেয় ক্ষমতাধরদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা ন্যস্ত থাকে। এটা অল্প কিছু উপর থেকে যারা আসে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, তারপরে ডিসিএসপি, এই পর্যন্তই ক্ষমতা তাদের। এই অল্প কিছু মানুষের ভিতরেই ক্ষমতা ক্ষমতা থাকে, মুষ্টিমেয় কিছু লোকদের হাতেই সমস্ত ক্ষমতা থাকে। অন্যদিকে নির্দেশমূলক অর্থ ব্যবস্থায়, নির্দেশমূলক অর্থব্যবস্থা দেশের সকল জনগণ রাষ্ট্রীয় ক্ষমতার অংশীদার। সকল জনগণ, সমস্ত প্রত্যেকটা, সবাই সমান। ওই যে আমি একটা কথা বলছিলাম যে অল এনিমাল আর ইকুয়াল, সকল প্রাণী সমান। এটা হচ্ছে নির্দেশমূলক অর্থব্যবস্থার কথা বলা হয়েছে। তারপর দেখো, গণতান্ত্রিক অর্থব্যবস্থায় সামাজিক নিরাপত্তার অভাব থাকে। এখানে সামাজিক নিরাপত্তার অভাব দেখা যায়। যেমন বিভিন্ন গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে দেখা যায় যে কেউ অনেক দামি গাড়ি নিয়ে চলে, ব্যক্তিগত জেট, বিমান নিয়ে চলাফেরা করে। আবার দেখা যায় কেউ রাস্তার পাশে সামান্য তাঁবু খাটিয়ে বসবাস করে। বাংলাদেশেও দেখা যায় কেউ ভালো গাড়ি নিয়ে চলে যাচ্ছে, কিন্তু রাস্তার পাশে আরেকজন পাশের রাস্তার পাশে একজন একজন তাঁবু টানাইয়া বা পলিথিন দিয়ে বসবাস করতেছে, এরকম দেখা যায়। তো ধনতান্ত্রিক অর্থব্যবস্থার সামাজিক নিরাপত্তার অভাব থাকে। পক্ষান্তরে নির্দেশমূলক অর্থব্যবস্থার সামাজিক নিরাপত্তা থাকে। এখানে রাষ্ট্রের দায়িত্ব, কাউকে খাওয়ানোর দায়িত্ব রাষ্ট্রের, তাকে বাসস্থান দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের, তাকে পোশাকাদি দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। তাই যেহেতু সমস্ত মানুষের দায়িত্ব রাষ্ট্র নিয়ে থাকে, তো এখানে সামাজিক বৈষম্য দেখা যায় না। আমি পরেরটা নিয়ে কথা বলি। হ্যাঁ, গণতান্ত্রিক অর্থব্যবস্থা মুদ্রাস্ফীতি একটা স্বাভাবিক ঘটনা, আমরা মুদ্রাস্ফীতি দেখতে পাই। যেমন দেখা যাচ্ছে মুদ্রাস্ফীতি বিষয়টা কি, পণ্যের মূল দাম বেড়ে যাওয়া। যেমন একটা জিনিস তুমি গত বছর যে কয় টাকা দিয়ে কিনতে পারছো, বা আজকের থেকে 5 বছর আগে একটা পণ্য তুমি যে কয় টাকা দিয়ে কিনতা, এখন কিন্তু তুমি সেই টাকায় ওই পণ্য কিনতে পারো না। তার থেকে বেশি দাম প্রয়োজন হয়, বেশি অর্থ প্রয়োজন হয়। এই যে অতিরিক্ত অর্থ তোমাকে দিতে হয় ভিত্তি বছরের তুলনায় চলতি বছরে, এটাই হচ্ছে মুদ্রাস্ফীতি। তো গণতান্ত্রিক অর্থব্যবস্থা কি দেখে মুদ্রাস্ফীতি একটি স্বাভাবিক ঘটনা, কিন্তু কেন্দ্রীয় পরিকল্পনা, নির্দেশমূলক অর্থব্যবস্থা যেটা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, এখানে মুদ্রাস্ফীতি দেখা যায় না। এরপর আসো ধনতান্ত্রিক অর্থব্যবস্থা নিচের, আচ্ছা এটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা নিচের দিক থেকে উপরের দিকে পরিকল্পনা অনুসরণ করতে হয়। মানে নিচের দিক থেকে একটা ইউনিয়ন পর্যায়ে কি কি প্রয়োজন আছে সেটা তারা তালিকা করে থানা পর্যায়ে পাঠায়। ওখান থেকে কিছু রাখে, কিছু বাদ দিয়ে দেয়। সেখানে কি কি প্রয়োজন আছে সেটা আবার আরো একটু উপরে ডিসি পর্যায়ে, জেলা পর্যায়ে পাঠায়। সেখান থেকে আস্তে আস্তে এটা উপর দিকে যায়। দেখা যাচ্ছে নিচের পর্যায়ে যে সকল প্রকল্প দেওয়া হয়েছিল, এখান থেকে দেখা যাচ্ছে 10% প্রকল্প টিকছে, আর 90%ই বাদ বাদ হয়ে গেছে। এরকম প্রকল্প নিচ থেকে আস্তে আস্তে উপরের দিকে যায়। তাহলে এখানে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় নিচের কি প্রয়োজন সেটা আস্তে আস্তে তালিকা তারা উপর দিকে পাঠায়। আর নির্দেশমূলক অর্থ ব্যবস্থায় এখানে দেখো এই নির্দেশমূলক অর্থ ব্যবস্থা উপর থেকে নিচের দিকে পরিকল্পনা চাপিয়ে দেওয়া হয়। উপর, এটা উপর থেকে আসে, উল্টা ঠিক, ধনতান্ত্রিক অর্থব্যবস্থা ঠিক উল্টা। এখানে উপরে একটা গ্রাম, উপরে একটা বিভাগের জন্য কি বরাদ্দ, সেটা ওই বিভাগের জন্য বরাদ্দ দেওয়া হলো। তারপরে ওখান থেকে আবার জেলায় কি বরাদ্দ হবে সেই জেলায় যাবে। ওখান থেকে আবার একটা ইউনিয়ন লেভেলে, একটা গ্রাম লেভেলে কি বরাদ্দ হবে সেটা ভাগ করে দেওয়া হবে। তাহলে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় নিচ থেকে উপরে যায়, আর সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় বা নির্দেশমূলক অর্থ ব্যবস্থায় উপর থেকে নিচের দিকে আসে। এটাই হচ্ছে গণতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক পরিকল্পনার পার্থক্য। এখানে একটা কথা বলছে, ধনতান্ত্রিক অর্থব্যবস্থা ব্যক্তিগত মুনাফা স্বীকৃত। এখানে ব্যক্তিগত মুনাফা থাকবে। ব্যক্তি সে যত উৎপাদন করতে পারবে, যতটুকু পরিশ্রম করতে পারবে, যত বেশি পরিশ্রম করবে সে তত বেশি মুনাফা অর্জন করতে পারবে। যত বেশি উৎপাদন করবে তত বেশি মুনাফা অর্জন করতে পারবে। কিন্তু নির্দেশমূলক অর্থব্যবস্থায় ব্যক্তিগত মুনাফার স্বীকৃতি নেই। এখানে ব্যক্তিগত মুনাফা বলতে কিছু নেই। মুনাফার সমস্ত মুনাফা আছে সরকারি। সরকার ব্যক্তিকে তার একটা নির্দিষ্ট অংশ বন্টন করে দেবে। এখন বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে আমরা এখানে পড়বো। বাংলাদেশে যখন 1971 সালে দেশ স্বাধীন হইল, দেশ স্বাধীন হওয়ার পূর্বে কিছু
কলকারখানা সরকারি ছিল, কিছু কলকারখানা বেসরকারি ছিল। কিন্তু 1971 সালের স্বাধীনতার পরপরই সরকার চিন্তা করলো যে সমস্ত কলকারখানা, বেশিরভাগ কলকারখানাই তারা সরকারিকরণ করলো। সরকারিকরণ করার পরে এখানে দেখা গেল লস হওয়া শুরু করলো। তারা যেমন আদমজি জুট মিলস, এরকম বড় বড় কলকারখানা তোমাদের আশুগঞ্জে, তারপরে আরো অন্য অন্য যে কলকারখানা আছে, কেরুয়ান কোং লিমিটেড, এই কলকারখানাগুলো, সব কলকারখানা সরকারি করলো। সরকারি করার পরে দেখা গেলো যে এই কারখানাগুলো খুব প্রতি বছর লস দিতেছে। বড় বড় কারখানাগুলো প্রতি বছর লস দিতেছে। এখানে সরকার ভর্তুকি দেওয়া লাগতেছে। যার ফলে সরকার আস্তে আস্তে 90-এর দশকের দিকে, এটা হচ্ছে 90-এর দশকে, ঠিক এরশাদ সরকারের সময়কার, 90-এর দশকের দিকে ওই ওই সময়কার সরকার এটা বেসরকারি খাতে ছেড়ে দিল। আস্তে আস্তে বিভিন্ন কারখানাগুলো বেসরকারিকরণ করা শুরু করলো। ফলে তারা লাভের মুখ দেখা শুরু করলো। আবার কিছু কারখানা বন্ধ হয়ে গেল। আর তারা যেমন আদম যে জুট মিল, এটা বন্ধই হয়ে গেছে, এটা আর চালুই করা যায়নি, এখনো চালু হয়নি। তো পাশাপাশি সরকারি নিয়ন্ত্রণ থাকবে, আর সরকারি নিয়ন্ত্রণ ব্যবস্থা বিদ্যমান থাকবে, এবং বিভিন্ন খাতগুলোকে বেসরকারিকরণ করা হয়েছে। আমরা এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য কি। বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য, এর কি কি বৈশিষ্ট্য আছে, এটা এক নম্বর হচ্ছে সরকারি বিনিয়োগ থাকবে। সরকারি বিনিয়োগ থাকবে। তারপরে সরকারি বিনিয়োগ তো বুঝো, সরকার বিনিয়োগ করবে, যেমন পদ্মা সেতু, বিভিন্ন রাস্তাঘাট তৈরি, এটা সরকারি বিনিয়োগে হচ্ছে, ঠিক আছে। এই সরকারি বিনিয়োগ থাকবে। এবং বেসরকারি বিনিয়োগও থাকবে। বেসরকারি বিনিয়োগ যেমন কলকারখানা তৈরি, এটা বেসরকারি বিনিয়োগে তৈরি হবে, ঠিক আছে। সরকারি বিনিয়োগ যেমন থাকবে, বেসরকারি বিনিয়োগও থাকবে। সরকারি এবং বেসরকারি বিনিয়োগ দুইটাই থাকবে। তারপর সরকারি বেসরকারি খাতের সহ অবস্থান থাকবে। দুইটাই খাত থাকবে, তারা একে অপরের পরিপূরক হতে পারে, আবার প্রতিযোগীও হতে পারে, এমনও হতে পারে। পরিপূরক কিরকম? যেমন বেসরকারি খাতে আখ উৎপাদন করা হয়, এটা কিন্তু সরকার করে না বেশি একটা, করেই না বললেই চলে, কিন্তু এটা বেসরকারি বিভিন্ন কৃষকরা করে। এই কৃষকরা এই আখটা সরকারকে বিক্রি করে, সরকারের কাছে বিক্রি করে। যেমন কেরুয়ান কোং লিমিটেড একটা কারখানা আছে ঈশ্বরদীতে, তাদের কাছে ওই আখটা বিক্রি করে। তাহলে এখানে সরকারি এবং বেসরকারি খাত একে অপরের পরিপূরক। আবার কখনো কখনো দেখা যায় যে প্রতিযোগীও হতে পারে। যেমন সরকার নিজে নিজে বাস নামাইলো, বিআরটিসি বাস। এই বিআরটিসি বাস কিন্তু সরকারি বাস। আবার বিভিন্ন কোম্পানির বাসও আছে, এই কোম্পানির বাসগুলো কি বেসরকারি বাস। তাহলে এখানে দেখা গেছে যে বিআরটিসির সাথে কোম্পানির বাসের সাথে প্রতিযোগিতা আছে। তাহলে দেখা গেল সরকারি বেসরকারি কাছে সহ অবস্থান বিদ্যমান থাকে। দুইভাবে সহ অবস্থান থাকে, একটা হচ্ছে একে অপরের প্রতিযোগী, আর একটা হচ্ছে কি একটা একে অপরের পরিপূরক। আমরা পরেরটা নিয়ে কথা বলি, 4 নাম্বার, অর্থনৈতিক পরিকল্পনা। অর্থনৈতিক পরিকল্পনা, এখানে দেখো সরকারি বেসরকারি খাতের সমন্বয়ের মাধ্যমে রাষ্ট্রীয় পর্যায়ে প্রয়োজনীয় বাস্তবধর্মী অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করা হয়। সরকারি এবং বেসরকারি খাতের প্রয়োজনীয় যেটা সেটা নিয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়। তারপর দাম নিয়ন্ত্রণ। একটু পানি খেয়ে নি। এখানে দেখো দাম, দাম নির্ধারণ। তো দাম নির্ধারণে বাজার ব্যবস্থার ভূমিকা স্বীকৃত আমাদের দেশে। দাম নির্ধারণের বেশিরভাগই বাজার ব্যবস্থা। সরকার খুব কম পণ্যের দাম নির্ধারণ করে করে দেয়। কিন্তু যখন সিন্ডিকেট দেখা দেয়, যখন পণ্যের ওঠানামা দেখা যায়, তখন সরকার এখানে হস্তক্ষেপ করে। আমরা দাম নির্ধারণ সাধারণত ওই যে ইনভিজিবল হ্যান্ড পড়ছিলাম, অদৃশ্য হাত, এই অদৃশ্য হাতের মাধ্যমে দাম নির্ধারণ হয়, কিন্তু কখনো কখনো সরকার এখানে হস্তক্ষেপ করে। দুই বছর মুনাফার উপস্থিতি, এখানে মুনাফা উপস্থিত থাকে, মুনাফা ব্যবস্থা থাকে, মুনাফার উপস্থিতি থাকে। মুনাফা এটা সরকারও যেমন মুনাফা করে, আবার বেসরকারি খাতের যে যে সমস্ত উদ্যোক্তা আছে তারাও মুনাফা করে, কিন্তু অতিরিক্ত মুনাফা করতে পারে না। সরকারি খাত অতিরিক্ত মুনাফা কোনো খাতেই করতে পারবে না। বেসরকারি বেসরকারি খাত যখন অতিরিক্ত মুনাফা করবে, তখন সরকার সেখানে হস্তক্ষেপ করবে। দেখো, আহ সরকারি প্রতিষ্ঠানগুলোর প্রধান উদ্দেশ্য থাকে জনকল্যাণ, প্রধান উদ্দেশ্য জনকল্যাণ, যেখানে মুনাফার বিষয়টি গৌণ। সরকার প্রধান উদ্দেশ্য যেমন রেলওয়েতে এখনো সরকারের লস হচ্ছে, কিন্তু সরকার কিন্তু তারপর এটা বন্ধ করে দিচ্ছে না, সম্ভব না। যদি বন্ধ করে দেয় তাহলে যারা রেলে চলাফেরা করে তাদের জন্য এটা অনেক বড় ধরনের ক্ষতি হবে। তাহলে এটা জনকল্যাণ থেকে তারা, তারা জনকল্যাণটা পাবে না। তার ফলে সরকার এই ক্ষতি হওয়া সত্ত্বেও শুধুমাত্র জনকল্যাণের উদ্দেশ্য নিয়ে এটা পরিচালনা করে থাকে।
কিন্তু বেসরকারি উদ্যোগ, এটা আগেই বলছি, বেসরকারি উদ্যোক্তারা মুনাফা অর্জনের জন্য বিনিয়োগ করে থাকে, তাদের উদ্দেশ্য মুনাফা অর্জন করা। মুনাফা অর্জন না, মুনাফা না থাকলে তারা সেখানে বিনিয়োগ করবে না, এটাই স্বাভাবিক। তারা আগে দেখে কোথায় লাভ পাওয়া যাবে, সেখানেই তারা বিনিয়োগ করবে। তারপর সম্পদের মালিকানা। দেখো সম্পদের মালিকানা এখানে